আসসালামু আলাইকুম। আজকে আমরা গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার তো আলোচনা হয়েই গেছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের গার্হস্থ্য বিজ্ঞানের হচ্ছে পুরো সিলেবাস, আর শর্ট সিলেবাসটা হচ্ছে গিয়ে এটা, যারা হচ্ছে 25-এর জন্য, আর আগেরটা তো 26-এর জন্য। 25-এর এর মধ্যে কিছু চ্যাপ্টার আছে যেটা দরকার নেই। তো আজকে যেহেতু আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো, দ্বিতীয় অধ্যায়ের টপিকগুলো একটু দেখে নিই। দ্বিতীয় অধ্যায়ের চ্যাপ্টারটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধাপ। তো আমরা কি কি পড়বো? প্রথমে পড়বো হচ্ছে পরিকল্পনা। গৃহ ব্যবস্থাপনার ধাপ স্তর, যেটা পরিকল্পনা, তারপরে হচ্ছে গিয়ে সংগঠন, নির্দেশন, বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ, তারপর হচ্ছে একক ও দলীয় সিদ্ধান্ত গ্রহণ। তো এর মধ্যেও তোমার হচ্ছে গিয়ে পড়বো ইনশাল্লাহ আমরা সবই নিয়ে আলোচনা করবো, ডিটেলসে আলোচনা করবো, অ্যাটলিস্ট যাতে তোমার ভিডিওটা দেখার পরে বইটা পড়লে তোমাদের মোটামুটি কেন একটা ভালো ধারণা হয়ে যাবে। তো এর মধ্যে মোটামুটি হচ্ছে গিয়ে তোমার পরিকল্পনাটা বেশ গুরুত্বপূর্ণ। পরিকল্পনা এইটা বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কেন বলছি? তোমার এই সব কিছুই পরিকল্পনার মধ্যেই অ্যাকচুয়ালি পরিকল্পনা অনুসারে এই কাজগুলো হয়। তো এর পরিকল্পনা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, পরিকল্পনার নীতিটাও এটাও বেশ গুরুত্বপূর্ণ, যেগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বা আর কি, একটু বেশি জোর দিয়ে। তারপরে সংগঠন, নির্দেশন পড়বা সবই। এগুলো খুবই বেসিক জিনিস, যেগুলো হচ্ছে আমাদেরকে অনেক বেশি মুখস্থ করতে হয় না, মানে অনেক বেশি শ্রম দিতে হবে না এটার জন্য। এটা আমাদের মানে খুবই লাইফ রিলেটেড। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কি সিদ্ধান্ত ব্যাপারটাই অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা ব্যাপার হচ্ছে একক ও দলীয় সিদ্ধান্ত, যেটা আমাদের বাস্তবের জন্য অনেক বেশি লাগে। আমরা চাকরি ক্ষেত্রে যাই, বাসা বাড়ি, নিজেদের ইউনিভার্সিটি বলি, ক্লাস বলি, সেখানে একক ও দলীয় সিদ্ধান্ত বেশ কাজে দেয়। যে অনেকে আছে না যে একক সিদ্ধান্ত দেয়, তার দূরদৃষ্টি অনেক বেশি থাকে, আবার দেখা যায় অনেক সময় ইয়াটা বেশি থাকে, রিস্ক বেশি থাকে। দলীয় সিদ্ধান্তটা সবার মত নিয়ে, সবাইকে নিয়ে একসাথে একটা সিদ্ধান্তে আসা, এটাও বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আলোচনা শুরু করবো হচ্ছে প্রথমটা দিয়ে, পরিকল্পনা দিয়ে। তো তার আগে একবার বলে নেই যে গৃহ ব্যবস্থাপনা প্রথম চ্যাপ্টারে তোমরা পড়েছই। গৃহ ব্যবস্থাপনাটা আসলে কি? যে পরিবার পরিচালনা করার জন্য পরিকল্পিত এবং সুসংগঠিত উপায়ে সময়, অর্থ, শ্রম এই বিনিময়ে আমরা যে কাঙ্ক্ষিত বস্তুটি লাভ করি, সেটাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। আবার আমরা যদি বইয়ের ভাষায় বলি, সেটাও এরকম যে পারিবারিক সম্পদ সৃজনশীল জ্ঞান ব্যবহার করে কাঙ্ক্ষিত বস্তুটি হচ্ছে কি পারিবারিক ব্যবস্থাপনা, গৃহ ব্যবস্থাপনা। তো এই গৃহ ব্যবস্থাপনা এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা তো মানে ধারাবাহিক প্রক্রিয়া বলে কয়েকটা ধাপে তারপরে হচ্ছে কি গৃহ ব্যবস্থাপনা শব্দটি আসে, কিংবা গৃহ ব্যবস্থাপনা একটা বস্তুতে পরিণত হয়। তো আমাদের হচ্ছে গিয়ে এটা শুধু যে কোনো একটা বিষয় দিয়ে এই ব্যাপারটা বোঝানো যাবে না। গৃহ ব্যবস্থাপনা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেটা ধাপে আসবে, স্টেপ বাই স্টেপ পার করে এই গৃহ ব্যবস্থাপনাটা তৈরি হয়। তো গৃহ ব্যবস্থাপনা আসলে যেটা লক্ষ্য না, যে এটা একটা গৃহ ব্যবস্থাপনাই তো আমাদের কাছে একটা লক্ষ্য, তাই না? যে আমরা একটা সুন্দর গৃহ ব্যবস্থাপনা করব। পরিবারটা আসলে এইভাবেই আসে যে পরিবার হচ্ছে মানুষের একটা শান্তির জায়গা। তো আমাদের সেই শান্তির জায়গাটা পরিকল্পনা করে এবং সুসংগঠিত উপায়ে আমরা এটাকে কতটা সুন্দর করতে পারি, কতটা শান্তির করতে পারি। তো সেই জায়গা থেকে যেহেতু আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে গৃহ পরিকল্পনা, তো সেই লক্ষ্যকে কেন্দ্র করেই কিন্তু একটা মানে ব্যাপারটা কেমন একটা চার্টের মতো, একটা হচ্ছে গিয়ে চক্রের মতো। যেমন এখানে একটা লক্ষ্যবস্তু আছে, গৃহ ব্যবস্থাপনা। আমাদের এই গৃহ ব্যবস্থাপনাকে কতটুকু সুন্দর করা যায়, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো আমরা লক্ষ্যকে কেন্দ্র করে
আমরা লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের পরবর্তী ধাপগুলো আসে। যেমন প্রথমটা কি আসবে? পরিকল্পনা। পরিকল্পনা পরিকল্পনার পরে এটাকে ঘুরে আবার কি আসবে? এই পরিকল্পনাকে আমাকে কি করতে হবে? একটা রূপ দিতে হবে। আমার পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে হবে। তা এই বাস্তবায়নের জন্য আমাকে কি করতে হবে? সংগঠন করতে হবে। সেই সংগঠনটা কি? সম্পদ হতে পারে। আর ওই সম্পদের ব্যবহার করে মানুষ পরিকল্পনার একটা রূপ দেওয়ার চেষ্টা করবে। কি আছে এটা? সংগঠন। সংগঠনের পরে কি আসবে? এটা সংগঠনের পর একটা মানুষ যখন সংগঠিত হয়ে গেল, কিছু আমাদের মানুষও আছে, সম্পদও আছে, এখন আমাদের কাজ করতে হবে, কাজ করাইতে হবে। তো আমাদেরকে একটা দিক নির্দেশনা লাগবে না, আমরা আগে কোন কাজটা করবো, আগে আমরা কোন কাজটা করবো না। তো সংগঠনের পর আসবে নির্দেশন। এখন নির্দেশন আমরা যখন এই কাজটা করবো, যে আমাদের নির্দেশন দেওয়া হচ্ছে যে এই কাজটা আগে করতে হবে, সেই কাজটা পরে করতে হবে। নির্দেশনার পর আরেকটা আসবে, নির্দেশনার পর আসবে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা কি? যে আমরা কোনটা করব, কোনটা করব না। আমাদেরকে আমাদের একটা সীমাবদ্ধতা থাকবে যে এই কাজটা করতে গেলে, কিংবা আমরা যখন আমাদের গৃহ ব্যবস্থাপনার লক্ষ্যটাকে পৌঁছাতে যাব, তখন আমাদের কিছু কাজ করা যাবে, কিছু কাজ করা যাবে না। এখানে আরেকটা আছে, যেটা হচ্ছে তোমার বাস্তবায়ন। বললেও বলা যায়। এরপরে নিয়ন্ত্রণের পরে বাস্তবায়নটা নিয়ন্ত্রণের সাথে যাবে না, নির্দেশনার পর নিয়ন্ত্রণের পর এরপরে মোটামুটি ওইটা একটা শেপে চলে আসবে, একটা রূপ যেটা চলে আসবে আর কি, সেটা হবে বাস্তবায়ন। এইগুলো হওয়ার পরে জিনিসটা বাস্তবায়ন হবে। এরপরে আমরা এটাকে মূল্যায়ন করব। তারপরে আমাদের লক্ষ্যবস্তু। তো বেসিক্যালি এই এটা একটা চক্রাকার পরিকল্পনা। এই লক্ষ্যকে উদ্দেশ্য করে আমাদের এই কাজগুলো চলতে থাকে। এখন এগুলো যদি আমরা এই চক্রাকারে না করে যদি আগে সংগঠন করি, আগে নির্দেশন করি, তাহলে কি হবে? ব্যাপারটা হয়ও না, আমরা আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতেও পারবো না। এই জন্য সবার আগে আমাদের গৃহ ব্যবস্থাপনার গৃহ ব্যবস্থাপনার লক্ষ্যটাতে প্রথম পৌঁছানোর প্রক্রিয়াটি হচ্ছে পরিকল্পনা। আমরা আমাদের প্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে যে লক্ষ্যবস্তু পাওয়ার জন্য আমরা কি করব, কিভাবে করব, কয়জন, কেন করব, এই যে আমাদের যে চিন্তা ভাবনাগুলো আসবে, আমাদের যে একটা ম্যাপ করতে হবে যে আমি আমার লক্ষ্যবস্তুতে পৌঁছাবো কিভাবে, কেন, কিংবা এটা কত সহজে পাওয়া যায়, কিংবা আমি যদি আগে থেকে এটার একটা লিস্ট করে রাখি যে হ্যাঁ এই টাইমের মধ্যে আমি কাজটা করতে পারবো। তা এই যে ব্যাপারটা, এই যে চিন্তা, এই যে আমাদের মাথার মধ্যে যে একটা কি বলে এটাকে, আমরা যে একটা ম্যাপ করতে থাকি, এটাই হচ্ছে পরিকল্পনা। আমরা এখানে করব পরিকল্পনা হলো ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের জন্য সুনির্দিষ্ট কৌশল ও পদ্ধতি নির্ধারণের একটি প্রক্রিয়া। এটি সংস্থা, সম্পদ ও কর্মকৌশল নির্ধারণ করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য। এখন এই পরিকল্পনা যখন আমরা করব, যে আমাদের পরিকল্পনাটা কি, যে লক্ষ্যবস্তুর সাথে মিল রেখে আমাদের লক্ষ্যবস্তু কি ওইটার সাথে সম্পর্ক রেখে যেই চিন্তা, যেই নির্দেশনাগুলো কিংবা যেই দিকগুলো আমাদের লক্ষ্যবস্তুর দিকে পাইতে বেশি সাহায্য করবে, তাকে আমরা পরিকল্পনা করব। এখানে আমি দুজন বিজ্ঞানীর নাম উল্লেখ করেছি।
হেনরি ফেওল পরিকল্পনা হলো ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ করে এবং তার জন্য করণীয় ঠিক করা। এখন আমরা হচ্ছে ভবিষ্যতে কি করব, আমাদের কথাটাই হচ্ছে যে ভবিষ্যৎ একটা ভবিষ্যৎ অনুমান করে করব যে ভবিষ্যতে আমরা কি মানে একটা গৃহ ব্যবস্থাপনাকে কোন অবস্থায় দেখতে চাই, এটা নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করব সেটাই পরিকল্পনা। পরিকল্পনার আরেকটা ব্যাপার হচ্ছে যে পরিকল্পনাকে আমরা শুধু ভবিষ্যতে যে পরিস্থিতিটা যতটা ভবিষ্যৎকে আমরা কতটা সুন্দর করতে চাই, আমাদের গৃহ ব্যবস্থাপনা কত সুন্দরভাবে পরিচালিত হবে, এই পরিকল্পনা দ্বারা আমরা সেটার একটা ম্যাপ তৈরি করে নিব। এখানে উপসংহারে দেওয়া আছে, এই স্লাইডগুলো কি একটু ডিটেইলে লেখা আছে, তোমরা যদি এটা পড়ো মোটামুটি না একটা ভালো ধারণা হবে, যেটা পরবর্তীতে নিজের সাথে ম্যাচ করে লেখা যেতে পারে। সব তো আর বহু এভাবে লেখা যাবে না। পরিকল্পনার বৈশিষ্ট্য কি? পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন এটা ভবিষ্যতের সাথে মিলালে ভবিষ্যৎবাণীপূর্ণ হবে। ভবিষ্যৎবাণীপূর্ণ কি, যে আমরা ভবিষ্যতে কি করব, আমাদের লক্ষ্যর একটা রূপ দিবে, যে হ্যাঁ একটা অনুমান করতে পারবো, ভবিষ্যৎ অনুমান করতে পারবো। আমাদের পরিকল্পনার এরকম একটা বৈশিষ্ট্য থাকতে হবে। শুধু কি ভবিষ্যৎ লক্ষ্য থাকতে হবে, শুধু কি ভবিষ্যতের যে লক্ষ্য সেটার সাথে সম্পর্কও থাকতে হবে, যে আমি চাচ্ছি একটা, কিন্তু আমি চিন্তা ভাবনা আমার যে আমি কি করবো না, কেন করবো না, এটার সাথে যখন কোনো মিল থাকবে না, তখন কিন্তু আমি আমার লক্ষ্যবস্তুর দিকে যাইতে পারবো না। তো আমাদের হচ্ছে দ্বিতীয় পয়েন্টটা হবে হচ্ছে লক্ষ্য নির্ভর। ধারাবাহিক প্রক্রিয়া বলতে কি, যে আমরা যে লক্ষ্যটা নির্ধারণ করেছি এর পিছনে যে চিন্তা ভাবনাগুলো, প্রত্যেকটা আর পয়েন্টগুলো আমাদের নিজেদের বিচার বিশ্লেষণ থাকতে হবে, যে আমি যে এরপরে বি প্ল্যানটা করবো, তো এই বি প্ল্যানটা আমি কেন করতেছি, কিংবা বির পরে সি করতে হবে। এখন আমি যদি বিকে বাদ দিয়ে সি করি, জিনিসটা একটা এলোমেলো হয়ে যাবে, জিনিসটা সুস্পষ্ট থাকবে না। প্রত্যেকটা পরিকল্পনা, একটা লক্ষ্যবস্তুর জন্য প্রত্যেকটা পরিকল্পনা একটা সুনির্দিষ্ট বিচার বিশ্লেষণ আমাদের নিজেদেরকেই রাখতে হবে, এবং এটা আমাদের লক্ষ্যবস্তুর সাথে যে আমাদের যে পরিকল্পনার সম্পর্ক আরো বেশি গভীর হবে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা যখন পরিকল্পনা করব, এখন সবসময় তো আমরা যেমনি চিন্তা করি সবসময় তো একইভাবে আমাদের সব চিন্তা ভাবনা যাবে না, কিংবা পরিকল্পনা করলাম সেটা যে সবসময় ফলাফল দেবে তাও কিন্তু না, অনেক সময় নাও দিতে পারে। তো তখন আমাদের একটা পরিকল্পনার সাথে আরেকটা পরিকল্পনা, আমাদের প্ল্যান এর সাথে প্ল্যান বি রাখতে হবে। সেটা সবাই করি, আমাদের বাস্তব জীবনেও এটা হয়ে থাকে, যে আমরা পরিকল্পনা এর সাথে প্ল্যান বি রাখি, যেটা আমাদেরকে হচ্ছে গিয়ে পরবর্তীতে বাই চান্স যদি এটা কাজ না করে, তখন আমরা ইমিডিয়েট বিটা কাজে লাগাতে পারি। কিন্তু আমরা যখন এই পরিকল্পনাগুলো না করি, হুট করে যদি কোনো একটা কাজে নেমে পড়ি, তখন হবে কি, যে সামনে হয়তো কিছুটা সময় স্মুথলি চলা গেলেও পরবর্তী হঠাৎ করে একটা পরিস্থিতি চলে আসবে যে আমি তো এটার জন্য প্রস্তুত ছিলাম না। তখন হয়তো বা দেখা যাবে কি, যে আমাদের আবার ব্যাক করতে হবে, আবার পেছনে ফিরতে হবে, পেছনে ফিরে আবার নতুন করে একটু করে আগাতে হবে। এই জন্য পরিকল্পনার প্রত্যেকটা, শুধু পরিকল্পনা করতে হবে না, পরিকল্পনাটা আমাদের লক্ষ্যের সাথে কতটুকু সম্পর্ক, আমি আমার ভবিষ্যৎ থেকে কতটুকু অনুমান করে এটার যতটা কাছাকাছি সম্ভব এই পরবর্তী পরিকল্পনাগুলো করতে হবে। এবং বিকল্প পদ্ধতি মূল্যায়নের পর যেটা সিদ্ধান্ত গ্রহণ, এখন আমাদের হচ্ছে গিয়ে কোন বিকল্পটা লক্ষ্যবস্তু কতটা বেশি কাছে যায়। এখন সিদ্ধান্ত গ্রহণের বেলায় থাকে যে কিছুটা থাকে না, যে অনেকটা কাছাকাছি, আবার যে না এটা আমার সিদ্ধান্তটা কিংবা আমার লক্ষ্যবস্তুর সাথে যাবে না, এই ব্যাপারটার সাথে কোনটা আমার লক্ষ্যবস্তুর সাথে কোন পরিকল্পনা বেশি ম্যাচ করে, এই সিদ্ধান্তটা আমাদের পরিকল্পনায় রাখতে হবে। সকল স্তরের ব্যবস্থাপনা প্রয়োজনীয়। এছাড়াও তোমার পরিকল্পনা আর কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন পরিকল্পনাকে সহজ করতে হবে কেমন, আমি কতটুকু পারবো, আমার কেপেবিলিটি কতটুকু, আমি এমন কিছু করবো না যেটা আমি কেপেবল না, যেটা আমি করতেই পারবো না, আমি শেষই করতে পারবো না। অল্প কিছুক্ষণ করে যখন দেখছি না এটা আমার অনেক কঠিন, তখন ওটার প্রতি আমাদের আগ্রহ হারিয়ে যায়। তা পরিকল্পনার আরেকটা বৈশিষ্ট্য থাকা উচিত কি, যেটা নমনীয়, গতিশীল, মানে আমি চাইলেই পরিবর্তন করতে পারি। অনেক সময় আমি হয়তো
এ বি দুইটা প্ল্যান দেখলাম, করার পর আমার একটা ধারণা হয় যে না সিটা এরকম না হয়ে যখন আরেকটু মডিফাই করা যায়, একটু বেটার করা যায়। মানে আমরা যখন নোট লিখি তখন হয় না যে একবার লিখলাম একরকম হলে, দুইবার লিখলাম, তিনবারে গিয়ে তখন মনে হয় না যে এটা আরেকটু এভাবে মডিফাই করলে জিনিসটা বেটার হয়। তো তোমার হচ্ছে পরিকল্পনার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে গতিশীল হবে, নমনীয় হবে, যাতে চাইলেই আমি পরিবর্তন করতে পারি। পরিকল্পনার মধ্যে এরকম কিছু গ্যাপ রাখতে হবে। তাহলে আশা করি পরিকল্পনা বৈশিষ্ট্যগুলো তোমাদের কাছে ক্লিয়ার, যে এটা ভবিষ্যতের সাথে সম্পর্ক রাখতে হবে। লক্ষ্য বস্তু, আমাদের যে লক্ষ্য নির্ভর, আমাদের যে লক্ষ্যটা আছে সেটার সাথে এটা সম্পর্ক থাকতে হবে। সেটা দুইটার সম্পর্ক বা সামঞ্জস্য যেটাই বলি সেটা যাতে খুবই কাছাকাছি হয়। তৃতীয় নম্বর হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের সিরিয়াল মেনটেন করে যে একের পরে দুই নম্বর প্ল্যান, 2-এর পরে 3 নম্বর প্ল্যান, এভাবে আসতে হবে। আমরা 2-এর পরে 4-এ গেলাম বা 6-এ গেলাম, আমরা যত এলোমেলো কাজ করব আমরা তত লক্ষ্যবস্তু থেকে দূরে যাব। আর যত সিরিয়ালি মেনটেন করে কাজ করব আমাদের লক্ষ্যবস্তু, আমাদের গৃহ ব্যবস্থাপনা আমাদের জন্য তত সুন্দর হবে। এরপর পরিকল্পনার গুরুত্ব। পরিকল্পনার গুরুত্ব লক্ষ্য অর্জনে সহায়তা করে। দিনে আমাদের লক্ষ্যবস্তুকে ঠিক রেখে যখন আমরা কোনো পরিকল্পনা করব, আর লক্ষ্য তো হঠাৎ একেবারে পাওয়া যায় না। এক একটা স্তর থাকে, এক একটা ধাপ থাকে। সেই আমরা যখন এই পরিকল্পনা করে আগাবো তখন আমরা লক্ষ্যটাকে পাবো। তো আমাদের লক্ষ্যবস্তু পাওয়ার ক্ষেত্রে পরিকল্পনা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয়ে ঝুঁকিও হ্রাস করে। ঝুঁকি হ্রাস করে কেমন? যখন আমরা ইভেন কোথাও যাবো, আমরা কখনো জায়গাটাতে যাই নাই, কোথাও কি আমি যে আজকে এই সেটে দাঁড়িয়েছি, আমি যখন প্রথম দিন আসছিলাম তখন আমি কোনো পরিকল্পনা করে আসি নাই। আমার হচ্ছে গিয়ে সময়ও বেশি লাগছে, আমার টাকাও বেশি লাগছে। আর হচ্ছে গিয়ে যেমন ব্যাপারটা আমার মাঝে আমি চিনি না, আমি চিনি তারপর আমার চিন্তা ভাবনা করে আসিনি, হুট করে একটা বাস উঠে গেছে, ওই বাস থেকে আমার আবার হাইট আসা লাগছে। মানে এই হচ্ছে যেটা আমরা এখন পরিকল্পনা করব, আগে থেকে চিন্তা করব যে এইটা করলে কি হবে, এইটা না করলে কি হবে, কিংবা কি করলে একটা বেটার কিছু পাওয়া যাবে। এই পরিকল্পনা আমরা যখন এই চিন্তাগুলো করব তখন যে কোনো ব্যাপারে আমরা কাজ করার সময় আমাদের ঝুঁকিটা কমে যায়। তৃতীয় কি? দক্ষ সম্পদ ব্যবহারের সুযোগ দেয়। পরিকল্পনার মাধ্যমে যখন আমরা আমাদের সম্পদকে ব্যবহার করব, একটা এস্টিমেট করে নিতে পারবো না যে হ্যাঁ আমরা এই কাজে আমাদের সম্পদকে আমরা এতটুকু ব্যবহার করতে পারবো। কিংবা আমরা যখন গৃহ ব্যবস্থা নিয়ে তো কথা বলছি, আমরা গৃহ ব্যবস্থা যখন একজন মানুষ যখন একটা ঘর তুলে তার আগে যদি একটু পরিকল্পনা করে যে আমাদের কতটুকু অর্থ লাগতে পারে, আমাদের কতটুকু সময় লাগতে পারে এবং কতটুকু শ্রম দিতে হবে, এই ব্যাপারটুকু আমরা যখন চিন্তা করে নিব, আগে থেকে একটু লিস্ট করে নিব, কিংবা কতটুকু অর্থ ব্যয় করতে হবে, কিংবা আমাদের কয়জন লোক লাগবে এই জিনিসটা ঠিক করতে। এখন যদি হুট করে আমি একেবারে 10-20 জন লোক নিয়ে এসে একেবারে করে কোনো কিছু চিন্তা না করে দাঁড় করে দিলাম, তখন কিন্তু এই কাজটা সুসংগঠিতভাবে হবে না। কিংবা যেই কাজটা হয়তো 2 দিনে হয়ে যেত, তখন আমাদের এটা অনেক বেশি সময় লাগবে, কারণ আমাদের কোনো পরিকল্পনা নেই। আমাদের মানে কাজটা তখন অনিয়ন্ত্রিত বা সুসজ্জিত আর থাকবে না। আরো কিছু আছে, যেমন উন্নত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। পরিকল্পনা করার পরে কি হয়, আমাদের যেমন কি হয় যে তখন আমাদের মধ্যে অনেক চিন্তা আসে। চিন্তা কেমন? যে এটা করা যাবে না বা ওটা করা যাবে। আর তখন আরেকটা কিছু থাকে যে যদি এটা এইভাবে না করলে মানে আরেকটু মডিফাই করা যায় কিংবা আরেকটু চেঞ্জ করা যায়। তখন কি হয়, সে আমাদের মাথায় অনেক রকমের সিদ্ধান্ত আসে, আমরা ওই সিদ্ধান্তগুলো থেকে একটা বেটার সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যদি আমরা পরিকল্পনা না করি, যেটা মাথায় আসলে হুট করে সেটাই করে ফেললাম, পরবর্তীতে এমন হয় না যে আমাদের এরকম তো হয় যে আমরা হুট করে যখন মানে হয় না যে কোথাও মলে গেলে একটা ড্রেস হুট করে কিনে ফেললাম, কিন্তু একটু চিন্তা ভাবনা করে যদি 3-4টা দেখে কিনি তখন আমি আফসোস থাকে না। কিন্তু আমাদের যখন আমরা হুট করে কোনো কাজ করি, পরিকল্পনা ছাড়া কাজ করি, তখন আমাদের ভেতর থেকে ওই উন্নত সিদ্ধান্তটা আসে না, কারণ আমরা আমাদের মস্তিষ্ককে সেই সময় দেই না যে আমাদেরকে আরেকটু ভালো সিদ্ধান্ত দেওয়ার। এরপরে কর্মদক্ষতা এবং মূল্যায়নের সহায়ক। কর্মক্ষমতা এবং মূল্যায়নের সহায়ক। ভেবে চিন্তে যখন পরিকল্পনাটাই কি, যে আমরা ভেবে চিন্তে একটা কাজ করব, ডান বাম চিন্তা করে কাজ করব যে এটা ভালো হবে কিংবা এটা ভালো হবে না। তো আমরা যখন এইভাবে কাজ করবো আমাদের কর্মক্ষমতা বাড়বে না চিন্তা ভাবনা করে কাজ করলে।
অবশ্যই বাড়ে। চিন্তা ভাবনা করে ধীরে স্থির হয়ে যখন কাজ করে চিন্তা চিন্তা বাড়বে, আমাদের সিদ্ধান্ত বাড়বে, আমাদের হচ্ছে মানে কি বলে এটাকে অপশনসগুলো বেশি আসবে। তখন আমরা ওইটার মধ্যে চুজ করতে পারবো যে এটা ভালো ওইটা খারাপ। তো আমরা যখন এইভাবে কাজ করবো তখন আমাদের কর্মক্ষমতা অবশ্যই বাড়বে। পরিকল্পনার গুরুত্ব, আরো কিছু গুরুত্ব আছে। গুরুত্বগুলো কেমন, যেমন হচ্ছে গিয়ে তোমার পারিবারিক জীবনে যখন আমরা এই পরিকল্পনা করতে যাব তখন আমাদের কি হয়, যখন আমরা সবার কি ব্যাপারটা কেমন যে আমরা পরিকল্পনা কোনো একটা নিয়ম নীতি যখন তৈরি করে তখন কেমন হয় না যে কার ভালো কার খারাপ হচ্ছে, আসলে পরিবারের কোনো উপকার আসতেছে কিনা, এই জিনিসগুলো আমরা বুঝি না। হ্যাঁ, কিন্তু যখন আমরা গৃহ ব্যবস্থার ব্যাপারে যে কোনো পরিকল্পনা করব তখন আমরা কিংবা কোনো কাজ করার আগে একটু পরিকল্পনা করে নিব, তখন কিন্তু আমরা চিন্তা করে নেব যে আমাদের পরিবার সদস্যের উপকার হচ্ছে নাকি তার অসুবিধা হচ্ছে, কিংবা এটা আমার পরিবারের জন্য কিংবা আমার গৃহ ব্যবস্থার জন্য কি এটা সঠিক কিংবা এটা সঠিক না। এবার আসি পরিকল্পনা গ্রহণের নীতি। পরিকল্পনা গ্রহণের নীতি কি, যে নীতি বলতে কি বুঝি, যে কোনো কিছু নিয়ম কানুন। তো পরিকল্পনা করার আগে আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা করতে হবে, কিন্তু কিছু নিয়ম চিন্তা করতে হবে যে আমরা কিসের উপর আমরা পরিকল্পনাটা করব। তো সেই জায়গা থেকে আমাদের যে কোনো পরিকল্পনাতে বাস্তব ভিত্তিক থাকতে হবে, যে আমার যে লক্ষ্য সেই লক্ষ্যের সাথে মিল আছে কিনা, সেটা কতটুকু বাস্তব ভিত্তিক আর কি। এখন আমি যেমন চিন্তা করি, আমার দিকে থেকে আমি যদি বলি যে আমি এখন চাঁদে যাব, এখন আমি যদি বললাম আর আমি পরিকল্পনা শুরু করলাম, তাহলে কি এই পরিকল্পনাটা বাস্তব ভিত্তিক হবে? আমি তো কি বলবো আর্টসের স্টুডেন্ট কিংবা এখন পড়াশোনা করতেছি, তো আমার জন্য কি এটা আদৌ সম্ভব? কিংবা আমি যদি বলি যে হ্যাঁ আমি টিচার হব, এটা কিন্তু আমার জন্য বাস্তব ভিত্তিক, যে হ্যাঁ আমি এখন স্টুডেন্ট টুকটাক পড়াচ্ছি, তো আমার জন্য এই লক্ষ্যটা সামনে রেখে আমি এই পরিকল্পনা গেলে এটা আমার জন্য বাস্তব ভিত্তিক। আরেকটা কি আছে, পরিকল্পনা নমনীয়তা নীতি। যেমন পরিবর্তিত পরিস্থিতিকে পরিকল্পনাকে সহজে যাতে পরিবর্তন করা সম্ভব। এখন আমি এমন কিছু করলাম যেটা তোমার হচ্ছে গিয়ে পরিবর্তন করা সম্ভব না, কিন্তু আমার পরিস্থিতি তো আমাকে সেই পরিকল্পনা অনুযায়ী চলতে দিচ্ছে না। তো পরিকল্পনার নিয়মের মধ্যে এটা যে পরিকল্পনাকে সহজ এবং নমনীয় গতিশীল রাখতে হবে, যাতে আমরা সহজেই যে কোনো পরিকল্পনা মনে হইল যে এটা এভাবে না করে অন্যভাবে করলে এটা হচ্ছে গিয়ে বেটার ফল আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা যখন যে কোনো পরিকল্পনা করব, সেটা পূর্ব অভিজ্ঞতা, যেমন এটা আগে কেউ করেছিল কিনা কিংবা কিভাবে করেছিল, তাছাড়া এটার ভবিষ্যতে ফল কেমন হইতে পারে, ভালো হবে কি খারাপ হবে, শুধু এটুকুই না যে করছিল সে কতটুকু ফল তার কতটুকু কি বলে এটাকে সুফল, তার কতটুকু সুফল আসছিল, কিংবা আমি এটাকে আরেকটু কিভাবে করলে যে আমার জন্য এটা আরো বেশি আমার জন্য এটা বেশি সফল হবে। কিন্তু যে কোনো পরিকল্পনার আগে এতটুকু ভাবা উচিত যে পূর্ব অভিজ্ঞতার কথা ভেবে পরিকল্পনা করা উচিত। এরপরে তোমার আরেকটি কি আছে, অর্থনৈতিক দিক। আমরা পরিকল্পনা তো শুধু গৃহ ব্যবস্থাপনা, এটা তো অর্থনৈতিক দিকে পড়বে, অর্থ খরচ হয় একটা গৃহ ব্যবস্থাপনা করতে। তারপর আমরা যাই করতে যাই, যদি কেউ ব্যবসা করতে যাই কিংবা যে কোনো রকমের কি বলে এটা কাজ করতে যায়, সেই কাজটা যে কোনো কাজ অর্থনৈতিক সম্পর্কিত, তখন যখন মানুষ চিন্তা করবে তখন তার অর্থনৈতিক একটা কি বলে এটাকে বাজেট আসবে না, যে এটা আমরা এই টাকার মধ্যে আমাকে এটা শেষ করতে হবে। পরিকল্পনার একটা নীতির মধ্যে অর্থনৈতিক নীতি পড়ে না, যে আমাদের কতটুকু, যদি আমি এই পরিকল্পনাটা না করি তাহলে হয়তো আমাদের অনেক বেশি খরচ হয়ে যায় না, অনেক সময় বেশিরভাগ সময়ই হয়। আর যখন আমি চিন্তা ভাবনা করে লিস্ট করে যে এটার জন্য এতটুকু বাজেট করে করব, তখন কিন্তু আমার অর্থটা কম প্রয়োজন হয়, কম খরচ হয়। লক্ষ্য নির্ভর অনেকটা বাস্তবভিত্তিক, যে লক্ষ্যর সাথে সম্পর্ক করে আমরা পরিকল্পনাটা করব, মানে দুইটার মধ্যে যাতে মিল থাকে। তো গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনা করে যে ধাপটি আছে সেটি হচ্ছে সংগঠন কি?
সংগঠন হচ্ছে একটি ব্যক্তি, একটি না একাধিক ব্যক্তির মধ্যে যখন কাজ কোনো একটা সংগঠন কখন হবে যখন অনেকগুলো লোকজনকে কি তাদের মধ্যে কাজগুলো ভাগ করে দেওয়া হবে, সেটাই হচ্ছে একটা সংগঠন হয়ে যায়। এই সংজ্ঞাতে কি বলেছে, সংগঠন হলো একাধিক ব্যক্তি বা সম্পদের মধ্যে সুসংগঠিত সম্পর্ক গড়ে তোলে, যা একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য কাজ করে। একটা লক্ষ্যকে সামনে রেখে যখন অনেকগুলো মানুষ এক জায়গায় জমায়েত হওয়ার পরে সেই কাজগুলো তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এটি হচ্ছে একটা সংগঠন। আমরা যখন যাই বলি, অফিস বলি, মানুষ স্কুলে যায়, একটা স্কুলের লক্ষ্য থাকে, অফিসের লক্ষ্য থাকে, সেখানে কিছু মানুষ আছে, তাদেরকে যার অনেক ধরনের কাজ থাকে, সেই কাজগুলো এক একজনের উপর আরোপ করা হয় আর কি। তো সেই জায়গা থেকে সংগঠনের কিছু গুরুত্বও থাকে, গুরুত্ব বলতে অনেক বেশি গুরুত্ব থাকে। সেই গুরুত্বের মধ্যে কি লক্ষ্য অর্জনে সহায়তা করে। যখন আমরা একটা প্রতিষ্ঠানে যদি একজন কিংবা দুজন থাকে, অনেক কিছু থাকে, তো সেটা তো করা দুজন মানুষ মিলে এই এত কাজ করতে পারবে। যখন অনেক মানুষ থাকবে, তাদেরকে সেই কাজগুলো যখন ভাগ করে দেওয়া হবে, তখন সেই কাজটা যার কাজ তাকে বুঝিয়ে দিলে সেই কাজটা অটোমেটিকলি একটা কাজগুলো শেষ হয়ে যাবে আর কি। তো সেই কাজ থেকে যখন একজন মানুষকে আমি সে যে কাজে দক্ষ, তাকে যখন আমি সে যখন ওই কাজটা একটা মানুষ যখন একটা কাজ বারবার করবে, তখন অটোমেটিক সেই কাজের উপর আমি দক্ষ হয়ে যাবে। সেই দক্ষ মানুষ দ্বারাই একমাত্র সম্পদের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা যায় এবং দায়িত্ব কর্তব্য নির্ধারণ করে। আমরা যখন কোনো কাজ শুরু করি, প্রত্যেকটা বিভাগের যার যেই কাজ, সেই কাজগুলো যখন সে নিয়মিত করতে থাকে, তখন সেই কাজের উপর তার একটা অটোমেটিক দায়িত্ব কর্তব্য চলে আসে। এবং সমন্বয় সাধন, এটা তো বোঝাই যায় যে কাজ আর ব্যক্তির মধ্যে যে সমন্বয়টা করা হয়। আর বাকি থাকে হচ্ছে গিয়ে তোমার কর্মীদের দক্ষতা, উৎপাদনশীলতা বৃদ্ধি। যখন মানুষ কাজ করতে থাকে না, তখন একটা কাজ যখন বারবার করতে থাকে, যেমন সংগঠন একটা বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে অনেক শাখা প্রশাখা থাকে, বিভাগ থাকে, তো যার একজন মানুষকে তার দক্ষতা অনুযায়ী সেই কাজে দেওয়া হয়, তখন সেই কাজ যখন বারবার করে, তাদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে, অটোমেটিক বৃদ্ধি হয়ে যায়, ঝুঁকিও কমে যায়। দক্ষতা বাড়লে তো সেই কাজের ঝুঁকি তো কমেই যাবে, এবং পরিবর্তন গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে। পরিবর্তনটা কেমন, তখন তাদের মধ্যে নতুন সৃজনশীল ব্যাপারটাও আসে, অনেক নতুন চিন্তাও চলে আসে। এই গেল সংগঠনের পরের ধাপটা কি? সংগঠনের পরের ধাপটা হচ্ছে নির্দেশনা। নির্দেশনা বলতে কি বোঝে, যে একজন মানুষ যে আদেশ নির্দেশ দিবে প্রত্যেকটা কাজের মধ্যে। আমরা যে গ্রুপ দেখি, একটা গ্রুপের মধ্যে একজন গ্রুপ লিডার থাকে, যে কাজেই হোক, গৃহ ব্যবস্থার মধ্যেও একজন মানুষ থাকে, যেমন আমাদের পরিবারে কে থাকে, বাবা থাকে, তো তার আদেশ নির্দেশ দিয়েই সেই গৃহ ব্যবস্থাপনাকে সুন্দর করার চেষ্টা করা হয়। তো সেই নির্দেশনারও কিছু মূলনীতি থাকে, যেগুলো একজন মানুষকে অনেক বেশি তার নেতৃত্ব বলে, যেটাকে নির্দেশনা একজন মানুষের নেতৃত্ব যত ভালো থাকে, তার নির্দেশনাও তত বেশি অনেক বেশি স্ট্রং হয় আর কি। তো সেই নেতৃত্বটা কেমন, আমি যে কর্মীদের সাথে তার একজন মানুষ সে কতটা ম্যানেজ করে চলতে পারে, যে 5 জন মানুষকে কিংবা তার দলের মানুষের সাথে কতটা মিশে তাদেরকে ম্যানেজ করে সেই দলটাকে আগায় নিতে পারে, এবং তাদের সাথে তার যে যোগাযোগটা, সে বুঝতে পারে যে আমার এই কর্মীটার কি দরকার না, তার কোথায় অসুবিধা হচ্ছে না। একজন ভালো নির্দেশদাতা, তার মধ্যে এই গুণগুলো থাকে। আরেকটা থেকে মোটিভেশন, কর্মীদেরকে খুব সহজে চেয়ার আপ করতে পারে, সে উৎসাহ দিতে পারে যে হ্যাঁ, ভুল হয়েছে কোনো ব্যাপার না, এটা প্রতিদিন করার আস্তে আস্তে করতে এটা চলে যাবে। তদারকি, কোন কাজটা ঠিকভাবে হচ্ছে আর কোন কাজটা ঠিকভাবে হচ্ছে না, এবং যেই কাজটা হচ্ছে না সেটার পিছনে কারণ কি, এইটা নিয়েও তার একটা ভালো ধারণা থাকে। তো মোটামুটি বলতে গেলে নির্দেশনা মোটামুটি এই 4টার উপরেই কাজ করে। যার এই 4টা গুণ যত ভালো থাকবে, সে তত ভালো নির্দেশনা দিতে পারবে। আর এই নির্দেশনা থেকে একটা সুন্দর ব্যবস্থাপনাই হোক, আর হচ্ছে গিয়ে তোমার এই নির্দেশনা থেকে একটা সুন্দর গৃহ ব্যবস্থা গড়ে উঠতে পারে। নির্দেশনার গুরুত্ব তো বললামই, যে এই মূল উপাদানগুলো থাকলে সেই নির্দেশনা, তার এই 4টি মূল উপাদান থাকবে, সেই নির্দেশনা তত বেশি সুন্দর হবে আর কি। বাস্তবায়ন
নিয়ন্ত্রণের পরে পরবর্তী ধাপ হচ্ছে বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ। বাস্তবায়ন কি, যে আমরা যে পরিকল্পনাটা করলাম সংগঠন নির্দেশনের দ্বারা, সেটা আমরা এখন বাস্তবায়নের রূপ দিব। এখন বাস্তবায়নের রূপ দেওয়ার কতটুকু ব্যাপারটা হচ্ছে লক্ষ্যটাকে সামনে রেখে আমাদের যে পরিকল্পনা করলাম, আমরা যে সংগঠন বানালাম, সেই সংগঠন এবং নির্দেশনার মাধ্যমে আমরা সেই এতক্ষণ মানে আমরা যে ম্যাপটা করলাম সেটাকে বাস্তবায়নের রূপ দিতে হবে। প্রক্রিয়াটি পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করে একটি সঠিক পথে চলছে কিনা তা নিশ্চিত করা যায়। এবং আমরা যখন এটা বাস্তবায়িত করব এবং এই বাস্তবায়ন করার ফলে কিছু বিচ্যুতি সৃষ্টি হবে, কিছু ভুলও দেখা দিবে, যেটা আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে সংশোধনমূলক ব্যবস্থা করতে পারবো আর কি। এবং সমন্বয় সাধন, বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণের পরে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন হলো ব্যক্তি, বিভাগ এবং সংস্থার মধ্যে কার্যক্রম সমন্বয় বিধান করা। যেমন হচ্ছে আমার যে কাজগুলো আছে, কাজের সাথে সাথে লোকের মধ্যে যে কর্মীগুলো আছে তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে, একটা ভারসাম্য রক্ষা করতে হবে। এটি নিশ্চিত করবে যে লক্ষ্যের দিকে কাজ করছে এবং তাদের কার্যক্রম পরস্পরের সাথে সংঘাতপূর্ণ কিনা, কিংবা এটা হচ্ছে গিয়ে মানে কতটা আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে ভারসাম্য এবং সমন্বয় যত সুন্দর হবে তত লক্ষ্যের দিকে ধাবিত হবে। মূল্যায়ন, এই যে এত পরিকল্পনা থেকে এ পর্যন্ত যা যা বলা হইলো, সমন্বয় সাধন, এখানে যা যা দেয়া আছে, এই সব কিছু করার পরে আমরা এটার একটা মূল্যায়ন করা যেত যে হ্যাঁ এতটুকু ঠিক ছিল, এতটুকু ভুল ছিল, কিংবা এখানে আমাদেরকে চেঞ্জ আনা লাগতো। আর এই হয়তো সমন্বয় সাধনে আমাদের কিছু চেঞ্জ করা লাগতো, যেখানে হয়তো কর্মীদের সাথে কাজের সমন্বয় ঠিক হয়নি, তাদের মধ্যে কোনো কাজ আর কর্মীর যে ভারসাম্য সেটা রক্ষা হয়নি, কিংবা এমন হতে পারতো যে বাস্তবায়ন আমরা যেটা করলাম কিংবা আমাদের নিয়ন্ত্রণের কিছু ভুল ত্রুটি ছিল, সেটা আমরা করবো কি দ্বারা, মূল্যায়নের দ্বারা। এখন বাস্তবায়ন এবং নিয়ন্ত্রণের কিছু গুরুত্ব থাকে। নিয়ন্ত্রণের ব্যাপারটা কি, যে আমরা যখন কোনো কিছু লক্ষ্যবস্তু ঠিক করে ফেলবো, পরিকল্পনা করে ফেলবো, তখন আমরা চাইলেই সব কিছু করতে পারবো না, কিংবা চাইলেই আমাদের হচ্ছে গিয়ে যে কোনো সিদ্ধান্তকে হুটহাট করে নিতে পারবো না। আমাদেরকে সেখানে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণে কেমন, হয়তো আমাদের দুজন কোনো কর্মক্ষেত্রে হয়তো বা কর্মীর দ্বারা কাজ ঠিকঠাক হচ্ছে না, সেখানে আমাদেরকে নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে এবং তাদেরকে কিভাবে ভালো করা যায় আমাদের সেই চেষ্টাই করতে হবে, তাদেরকে উৎসাহিত করে এবং তাদের ভুলটাকে শেখানোর মাধ্যমে বারবার শিখিয়ে আমাদেরকে এই লক্ষ্য অর্জনের এটাই আমাদেরকে লক্ষ্য অর্জনের নিশ্চয়তা বাড়ায় আর কি। নিয়ন্ত্রণের মাধ্যমে তোমার হচ্ছে দক্ষতাও বাড়বে, কারণ আমরা হচ্ছে গিয়ে যখন আমরা নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারবো না, তখন আমাদের মধ্যে দক্ষতাটাও আসবে না। আর দায়বদ্ধতা, সুসময় খরচ, যেগুলো তো বই আছে, তোমরা পড়লেই পারবে। সমন্বয় সাধন ও গুরুত্ব, সমন্বয়টা কিন্তু খুবই গুরুত্ব। ব্যাপারটা কেমন, যে আমি যে কাজটা করব, আমি যাকে দিয়ে কাজটা করাচ্ছি, কিংবা আমি আমার পরিবারের কোনো মানুষকে কোনো কাজ দিয়েছি, সে যদি ওই জিনিসটার সাথে নিজের সমন্বয় করতে না পারে, কিংবা হয়তো তার এই বিষয়ে দক্ষতা নেই, কিংবা সে কাজটা পছন্দ করছে না, তখন কিন্তু সমন্বয় আসবে না। সমন্বয় না আসলে সেই ভারসাম্যটা ওই পরিবেশের মধ্যে তৈরিও হবে না। এই জন্য মানুষের যে কোনো কাজের মধ্যেই কাজ আর মানুষ, তাদের সমন্বয় ঘটাটা খুবই দরকার। এবং মূল্যায়ন তো বললাম যে মূল্যায়ন কোনো কার্যক্রম ও প্রকল্পের ফলাফল পরিমাপ করে। কেমন ফলাফল পরিমাপ করে, যে আমরা একটা কাজ করার পরে ভালো খারাপ এই জিনিসটা, এটার মান নির্ণয় করতে পারি, যে এটা কতটুকু ভালো হলো, এটা কতটুকু খারাপ হইলো। এবং মূল্যায়নের গুরুত্ব থাকে যে কার্যকারিতা নির্ধারণ করে। আমরা যখন মূল্যায়নের মাধ্যমে কার্যক্রমের সাফল্য এবং ব্যর্থতা নির্ধারণ করা যায়, যে এটা কাজটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। আর আমরা তো সবাই বুঝি আসলে মূল্যায়নটা কি। মূল্যায়নটা আমরা মানে মানুষের কাজের মানের উপর নির্ভর করে। কাজটা ভালো হইলে এটা মূল্যায়ন ঠিক, কাজে ভালো না হইলে মূল্যায়নটা ঠিক না। তো প্রথম যে লক্ষ্যবস্তুকে ঠিক রেখে আমরা যে পরিকল্পনা শুরু করি, শেষ পর্যন্ত যে ধাপে যে বাস্তব সমন্বয় সাধন পর্যন্ত, এই যে এতগুলো কাজ করা হয়, এই কাজই আমাদেরকে শেষ পর্যন্ত আমরা মূল্যায়ন করতে পারবো, যে আমাদের এই কাজগুলো কতটুকু আমাদের লক্ষ্যবস্তুর দিকে নিয়ে যাচ্ছে, কতটুকু কিংবা আমাদের গৃহ ব্যবস্থাকে কতটুকু সুন্দর করবে, মূল্যায়ন দ্বারা আমরা সেটা পরিমাপ করতে পারবো। এরপর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণটা কেমন, আমাদের তো আমরা যাই করি সর্বশেষ গিয়ে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে।
আমরা যত পরিকল্পনা করে সংগঠন করে আমাদের এর মধ্যে যা যা করব, কিন্তু সিদ্ধান্ত গ্রহণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটাই আমাদেরকে শেষ পর্যন্ত আমাদের লক্ষ্যবস্তুতে নিয়ে যেতে হবে। আমাদেরকে চয়েস করতে হবে যে আমাদের কোন সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। এখন সিদ্ধান্ত গ্রহণের কিছু স্তর আছে। স্তরটা কেমন? প্রথমটা হচ্ছে সমস্যা নিশ্চিতকরণ। সমস্যা নিশ্চিতকরণ কি? যে আমাদের সমস্যাটা কি, কেন সমস্যাটা হচ্ছে, কিংবা এই সমস্যাটা কি করলে এই সমস্যাটা দূর হবে, এটা হচ্ছে প্রথম স্তর। দ্বিতীয় কি? তথ্য সংগ্রহ বিশ্লেষণ, যে আমাদের সমস্যা সম্পর্কে আমাদের একটা তথ্য বের করতে হবে, যে কি করলে সমস্যাটা দূর হবে আর কি করলে আমাদের সমস্যাটা আসবে না। কিংবা যেমন এখন কেউ যদি বাইরে একটা ফার্মেসি থেকে যদি ব্যবস্থা থেকে বলে যে একজন বাড়ির সদস্য ঘুরতে যাবে, তাহলে তার জন্য কি দরকার? তার জন্য একটা যানবাহন ঠিক করতে হবে। এইটা যেমন আমরা সমস্যাটা বের করলাম যে সে বাইরে যাবে, এটা একটা সমস্যা। তো আমাদের সমস্যাটা কেমনে সলভ করবো? যে তার জন্য আমাকে একটা গাড়ি ঠিক করে দিতে হবে। আমি যে গাড়িটা ঠিক করবো, যে তাহলে তার বাইরে যাওয়ার সমস্যাটা দূর হবে। দ্বিতীয় কি? বিকল্প সমস্যা সমাধান প্রস্তুত। এখন সে হয়তো বাসে যাবে, কিন্তু বাস নেই, আমাকে তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে, ট্রেনের ব্যবস্থা করতে হবে। এরপরে আছে সেরা পরিকল্পনা নির্বাচন। এখন আমি বাসও ঠিক করলাম, ট্রেনও ঠিক করলাম, যে হ্যাঁ বিকল্প হিসেবে ট্রেনটা রাখবো, কিন্তু এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা হবে সেই সিদ্ধান্তটাও নিতে হবে। এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাস্তবায়ন কি? যে সিদ্ধান্তটা আমাদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত মনে হবে, যে হ্যাঁ এটা আমার জন্য বেশি প্রযোজ্য। এবং সর্বশেষ সিদ্ধান্তটা ফলাফল এবং পর্যবেক্ষণ কি? যে সে তার গন্তব্যে ঠিকঠাকভাবে পৌঁছাইলো কিনা, এই পৌঁছানোর মাঝে যে আমরা যে বাস অথবা ট্রেনে সে গেল, তার এই জার্নিটা কতটুকু সুন্দর ছিল, তার গন্তব্যে পৌঁছানোর পর সে এই ফলাফল কিংবা পর্যবেক্ষণ করতে পারবে যে হ্যাঁ আমার সিদ্ধান্তটা ঠিক ছিল। এতক্ষণ আমরা এটাই আলোচনা করলাম। এখানে বিস্তারিত লেখা আছে একক সিদ্ধান্ত এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণ। একক সিদ্ধান্ত কি? যেটা একা নেওয়া হয়, একটা দলের হয়ে একজন ব্যক্তি একা সিদ্ধান্ত নেয়, সেটাই হচ্ছে একক দলীয় সিদ্ধান্ত। আর একক দলীয় সিদ্ধান্ত থাকে না, একটা সীমাবদ্ধতা থাকে। কারণ আমি তো খুবই কম সময় হয় যে আমি আরেকজন মানুষ কি ফিল করে, কিংবা তার কোথায় সমস্যা, তার জন্য সুবিধা, আমি সব সময়, কিংবা যে একজন সিদ্ধান্ত নেয় সে সবার সুবিধা অসুবিধাগুলো বুঝে না। তো একক দলীয় সিদ্ধান্তটা সবসময় যে কার্যকর অনেক বেশি তা কিন্তু না। এই কিছু লক্ষণীয় বিষয় থাকে, যেমন একক সিদ্ধান্ত ব্যক্তি একা নেবে, এটা হিসাবে খুব দ্রুত হয়ে যায়। যখন আমরা দলীয় সিদ্ধান্তটা যখন একটা গ্রুপে সবাই নেয়, সবার ভিতর থেকে মতামত আসে। একক সিদ্ধান্তটা একজন ব্যক্তি নেবে, আর দলীয় সিদ্ধান্তটা একটা দল থেকে সবার মতামতের উপর ভিত্তি করে নেওয়া হবে। এটি একজন মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেবে, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে, তার ভিতর থেকে হঠাৎ করে চলে আসবে। কিন্তু সবার কাছ থেকে গিয়ে তার মত নিয়ে তারপরে একটা সিদ্ধান্ত পৌঁছানো, সেটা কিন্তু সময় সাপেক্ষ। এবং সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিগত জ্ঞান, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায়। এখন একজন মানুষের সিদ্ধান্ত নিলে, যখন একজন মানুষ নেবে, সেই সিদ্ধান্ত দ্বারা তার অভিজ্ঞতা, তার কতটুকু জ্ঞান থাকে, এটা তাকে পরিমাপ করা যায়। সুবিধা যে বললামই তো, যে দ্রুত সিদ্ধান্ত, দায়িত্ববোধ এবং সরলতা, ব্যক্তিগত দক্ষতা পরিচয় করা যায়। যে একজন মানুষের তার সিদ্ধান্ত দেখে তার এই বৈশিষ্ট্যগুলো পরিমাপ করা যায়। আর অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে কিন্তু সে সবার মনের অবস্থাটা জানে না, সবার সুবিধা অসুবিধাটা বুঝে না, এবং ভুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ হচ্ছে গিয়ে তার জায়গা থেকে সে পরিমাপ করতে পারে, যে তার জায়গা থেকে সুবিধা অসুবিধাটুকু সে চিন্তা করবে। অনেক সময় হয়তো দেখা যায় কি আবার অনেক সময় স্বীকৃতির অভাবও আসে না, যেহেতু সেটা তার একজনের সিদ্ধান্ত সে সবাইকে দিয়ে দিচ্ছে। তো আরেকজন তার অন্যজনের একটা অসুবিধা থাকতে পারে, তো সেই একক দলীয় সিদ্ধান্তটা সবসময় স্বীকৃত পায় না। দলীয় সিদ্ধান্ত বললামই তো, যে দলীয় সিদ্ধান্ত হচ্ছে দলের, ওটা হচ্ছে গিয়ে তোমার একক সিদ্ধান্তের সাথে কম্পেয়ার করে বললাম যে এটা মতের মধ্যে, একটা দলের মধ্যে মত বিনিময় করে সম্মতির সাথে দলীয় সিদ্ধান্তটা নেওয়া হয়। দলীয় সিদ্ধান্তের বেশ কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। যেমন এটা হচ্ছে গিয়ে বহুমুখী দৃষ্টিভঙ্গি, যেমন অনেকজনের মধ্যে থেকে আসে, তো দৃষ্টিভঙ্গিগুলো অনেক রকমের হয়। যেহেতু সবার মতামত থাকে, তো এটার গুণগত মান অনেক বেশি হয়। আর অসুবিধা কি?
সময় সাপেক্ষ, সবাই মিলে মতামত দেয়, এটা একটা বড় ব্যাপার, একটা সময়ের ব্যাপার। এবং মতানৈক্যও হয়, কারণ হচ্ছে অনেকের অনেক রকম মতামত আসে, সেই জায়গা থেকে এক একজনের মত এক রকম হয়ে যায়, তো সবসময় অনেক মত বিরোধ চলে আসে। আর এগুলো দায়িত্ব বিভাজন, যার যার দায়িত্ব থেকে, যার যার জায়গা থেকে সে একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করে। এখন অন্যজন কিংবা তৃতীয় কিংবা চতুর্থ জনও যার যার জায়গা থেকে একটা সিদ্ধান্ত দেয়। তাতে হয় কি, যে মানুষের যে দায়িত্ব থাকে সেটা তার দায়িত্ববোধ প্রকাশ পায়, তার সিদ্ধান্ত দেয়। এবং এই মতানৈক্য সৃষ্টি হয় দলীয় সিদ্ধান্ত থেকে, একক সিদ্ধান্ত থেকে কিন্তু কোনো মতানৈক্য আসে না, কারণ ওটাতে একটাই সিদ্ধান্ত। আর মতানৈক্যটা কি দলীয় সিদ্ধান্ত থেকে আসে, যখন অনেকগুলো সিদ্ধান্ত আসে সেই একটা অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে থেকে যে কারোর সাথে কারো যখন মিলতে পারে না, তখনই মতানৈক্যটা আসে। এখন এটার কিছু দিক আছে মতানৈক্যর দিক, যেমন নতুন ধারণা সৃষ্টি হয়। যখন অনেকগুলো মানুষ একসাথে মতামত দেওয়া শুরু করে, তখন কিন্তু সেখানে সৃজনশীল চিন্তা ভাবনা অনেক বেশি আসতে শুরু করে। এবং এটা একটা এক একজনের ভেতর থেকে এক এক রকম সিদ্ধান্ত আস্তে আস্তে দেখা যায় কি অনেক ভালো কিছু চলে আসে। কারণ যখন অনেকগুলো বিষয় থাকবে, সেই বিষয়গুলো থেকে যখন সবার মতামত থাকবে, অনেক মতামত থাকবে, সেই মতামতগুলো থেকে একটা মতে মানে হয় না, এটা মডিফাই হয় অ্যাকচুয়ালি, যে এটা ভালো, এটা থেকে ওটা করলে কেমন হয়, ওটা থেকে ওটা করলে কেমন হয়। তো তখন সিদ্ধান্তের একটা গুণগত মান চলে আসে। একা সিদ্ধান্ত হলে তো তা আসে না, কারণ কি হয় তখন, যে সে তো একাই বলতেছে, তার থেকে আর অন্য কিছু আসছে না। তো ওই সিদ্ধান্তটার আসলে গুণগত মান খুবই কমই থাকে দলীয় সিদ্ধান্তের তুলনায়। কিছু নীতিবোধক দিকও থাকে, যেমন দলগত সম্পর্কের ক্ষতি, যে হয়তো বা 5জন মানুষের 5 রকম চিন্তা থাকলো, তো 2জন মানুষ একদিকে থাকলো, 3জন মানুষ একদিকে থাকলো, যে তাদের 3জনের সাথে সেই 2জন মানুষের চিন্তাটা মিলে না, তো ওর মধ্যে একটা সম্পর্কের দ্বন্দ্ব চলে আসে। আরেকটা থাকে হচ্ছে যে ধীরগতি এবং জটিল, যখন এটা একটা সময় সাপেক্ষ, দলীয় ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। সবাই যখন একসাথে বসে, অনেক কথা, অনেক মতামত আস্তে আস্তে শেষ পর্যন্ত তো আসে, একটা মতে আসতে একটা লম্বা সময় লাগে। সেটার কথাই বলা হয়েছে যে এটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ধীরগতি এবং জটিল করে তুলতে পারে। তো এই ছিল আজকের 2য় অধ্যায়ের আলোচনা। তো আমি পুরোটাই কভার করার চেষ্টা করছি, যে এখানে যা যা আছে মানে এগুলো করলে ইনশাল্লাহ তোমাদের মোটামুটি দ্বিতীয় চ্যাপ্টার কভার হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে সবকিছু বিশ্লেষণ করে দেওয়া আছে, বিশ্লেষণ বলতে একদম ভেঙে দেওয়া আছে। এই পয়েন্টগুলো পড়লেও তোমার মোটামুটি অনেক কিছু পুরো দ্বিতীয় চ্যাপ্টার সম্পর্কে একটা পুরো ধারণা চলে আসবে। আর এরপরে দ্বিতীয় চ্যাপ্টারের একটা এমসিকিউ একটা ভিডিও থাকবে, যেটা হচ্ছে গিয়ে তোমার এর মধ্যে থেকে বাছাই করা, সিলেক্ট করা কিছু কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে গিয়ে অনেক বেশি থাকে। যেমন যদি বই থেকে পড়তে চাও, দেখা যায় অনেকগুলো পড়তে হবে। তো আমি কিছু সিলেক্ট করে তোমাদের কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করেছি আর কি। সেটার জন্য একটা ভিডিও পাবা ইনশাল্লাহ।